কিন্তু জামাতের কিন্তু জিরো এক্সপিরিয়েন্স। এই বর্তমান ফাঁসি হওয়া নেতাদের নেতাহীন পিতৃহীন বর্তমান জামাতের কিন্তু রাষ্ট্র পরিচালনা তো দূরের কথা, একটা রাষ্ট্রের কোনো একটা অংশ পরিচালনা করার কোনো অভিজ্ঞতা নেই। এবং বর্তমান তাদের যে চরিত্র দেখছি, সকালে এক কথা বিকালে এক কথা, এবং তারা কনফিউজ, তাদেরকে যে যা বলছে সাইডলাইন থেকে তাই শুনছে। নেতারা যদি এত অপরিপক্ক হয় একটা বক্তব্য দিতে, ছোট্ট একটা সেমিনার করতে, তাহলে দেশ চালাতে গিয়ে কি ভয়ঙ্কর ভুল করবে আর কি ভয়ঙ্কর হবে দেশের অবস্থা, এটা বোঝা উচিত। প্রফেসর ইউনূসকে সকাল বিকাল আমরা সরকারের কাছে এটা বলতে থাকি, আপনি এই রাজেশ অগ্নিহোত্রী ভারতের রয়ের যে প্রধান, তাকে বাংলাদেশ থেকে ভারতের এমবেসি থেকে তাকে বিতাড়িত করা হোক, এবং তার সাথে যত ভারতীয় চিহ্নিত যত 2 নম্বর লোক আছে বাংলাদেশি রূপে যারা আছে, সন্তোষ শর্মার মতো, তাদেরকে জেলে ভরা হোক, তাদের সমস্ত অপকর্মের জন্য বিচার করা হোক, আর রাজেশ কুমারকে বের করে দেওয়া হোক। এই জেনারেল আকবর, লেফটেন্যান্ট জেনারেল আকবর শেখ হাসিনার ডান হাত, ভারতের একদম রয়ের 5 পশু। এই পশু যতদিন বাংলাদেশে ছিল আমার কাছে একদম ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আসতো, কখন সেনানিবাসে বসে সে মিটিং করতো, কখন সে গুলশানের কোন হোটেলে বসে মিটিং করতো, আমি সরাসরি খবর পেয়ে যেতাম। আমি সেটা বলতে পারবো না কিভাবে খবর পেতাম। একইভাবে এই এই সন্তোষ শর্মা আর রাজেশ অগ্নিহোত্রী যখনই তারা একসাথে মিটিং এ বসে, আমার কাছে আল্লাহর রহমতে খবর চলে আসে। সেটা আমি 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 সোর্স ডিসক্লোজ করব না। মূল কথা হচ্ছে বাট ওদের মিটিং বাংলাদেশে অবশ্যই বুঝতে পারছে না যে এই দেশকে এবং প্রফেসর ইউনূস সরকারকে ডিস্টাবিলাইজ করার জন্য আভ্যন্তরীণ মির্জাফরদেরকে ব্যবহার করে এরা যে এই যে মূল হেডগুলা, সাপের মাথাগুলা, পদ্মগোকরার মাথা রাজেশ অগ্নিহোত্রী, সন্তোষ শর্মা, এরা যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই নোবেল লরিয়েট, নোবেল পুরস্কার প্রাপ্ত উনি কি আমার এই সহজ কথাটা বুঝতে পারছেন না? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াটস ইজ প্রবলেম। এই সরকারের এইসব উপদেষ্টাদের সমস্যাটা কোথায়? আপনার কি মনে হয় যে এই যে জামাত নির্বাচনকে মানে নির্বাচন ক্ষমতা আসার স্বপ্ন দেখছে, সেই স্বপ্নে বিভোর হয়ে অনেক কিছুই ভুল কাজ করছে? যেমন তারা বলেছে যে যারা সংখ্যালঘু তারা তাদের ব্যানারে আসতে পারবে, তো সেটার মানে সেই সিদ্ধান্ত, তারপরে এক একবার এক এক কথা বলছে নির্বাচন নিয়ে, কখনো সংস্কার, কখনো নির্বাচন, কখনো সরকারকে সাহায্য করছে, কখনো আবার বিএনপির সাথে দেখা করছে। তো সব মিলিয়ে ওরা লেজে গোবরে করে ফেলছে এই ক্ষমতা যাওয়ার স্বপ্নে। এরকম কি মনে হয় কিনা আপনার? জামাত, আমি যেটা একটু আগে বলেছি, বিএনপির উপরের লেভেলের নেতারা ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। তারপরেও কিন্তু বিএনপির পজিটিভ সাইড হচ্ছে বিএনপির ভিতরে এখনো অনেক নেতা নেত্রী আছে। আমি মধ্যবয়সী এবং ইয়াং বয়সী বিএনপির অনেক নেতা নেত্রীকে চিনি, যারা জাতীয় স্বার্থে অনেক স্যাক্রিফাইস করেছে, তাদের দেশপ্রেম আছে। আমি যেমন ব্যক্তিগতভাবে আমি চিনি, নিরু ভাইকে চিনি, বিএনপির এক সময় তুখ্খান নেতা ছিল, আমার ফেসবুকেও আছে উনি। এরকম আমি অনেক বিএনপির নেতাকে আমি চিনি, যাদের এখনো সেই যোগ্যতা এবং কেপেবিলিটি আছে দেশকে নেতৃত্ব দেওয়ার। এই মির্জাফর ফখরুলদেরকে সরিয়ে, ওই আমির খসরুর মধ্যে ভারতের দালালদেরকে সরিয়ে, এরকম আরো যারা আছে, সালাউদ্দিনের মাথা খারাপ সালাউদ্দিন, এদেরকে সরিয়ে এই নিরু ভাইদের হাতে যদি তুলে দেওয়া হয় এখনো বিএনপিকে, বিএনপি শক্তিশালী একটা দল হয়ে গঠিত হবে আবার, আমার বিশ্বাস ইনশাল্লাহ। কিন্তু জামাতের কিন্তু জিরো এক্সপিরিয়েন্স। এই বর্তমান ফাঁসি হওয়া নেতাহীন পিতৃহীন বর্তমান জামাতের কিন্তু রাষ্ট্র পরিচালনা তো দূরের কথা, একটা রাষ্ট্রের কোনো একটা অংশ পরিচালনা করার কোনো অভিজ্ঞতা নেই। এবং বর্তমান তাদের যে চরিত্র দেখছি, সকালে এক কথা বিকালে এক কথা, এবং তারা কনফিউজ, তাদেরকে যে যা বলছে সাইডলাইন থেকে তাই শুনছে। এবং যাদের উপদেশগুলো নিচ্ছে তাদেরকে জাজ করার মতো তাদের সেই কি বলে এটাকে জ্ঞান বা অভিজ্ঞতা নেই যে কার কথা শোনা উচিত, কি বলা উচিত আর কি না বলা উচিত। তো আমার মতো একটা ব্যক্তি, আমার কাছে অনেক মানুষ অনেক কিছু পাঠান, আমার মতো একটা ব্যক্তিও কিন্তু সবার লেখা পড়ি, কিন্তু হয়তো বা সবার লেখা পড়ে আমি কারটা বলা উচিত, কতটুকু বলা উচিত সেটা আমি চিন্তা করে বলি। একটা জামাতের নেতারা মতো এত বড় একটা দল, যা জনগণ হতাশ হয়ে যাচ্ছে, জনগণ কিন্তু প্রস্তুত ছিল জামাতকে ভোট দেওয়ার জন্য।
কারণ বিএনপি এবং সেই ভোটের লোভেই কি তারা আসলে তালগোল পাকিয়ে ফেলছে কিনা যে ভোট সমস্যাটা হচ্ছে, পাবে, আমি এটা সব ভোট বলেছি, ধরতে যাচ্ছে হয়তো তারা। আমি একটু আগে ব্যাখ্যা করেছি যে ইন এ ওয়ে দিস ইজ গুড, বিকজ বিএনপি চাঁদাবাজি দেওয়ার দুষ্কৃতিকারীতে বিএনপির এত বদনাম হয়েছে যে জামাত কিন্তু একটা বিশাল ভোট পেতে যাচ্ছিল। জামাত কিন্তু যখন মানুষের জ্ঞান কম থাকে, একটা কথা আছে, তখন মুখ মানে কম খোলাই ভালো। জামাত হঠাৎ করে একটু বেশি মুখ খুলতে শুরু করেছে, বেশি অ্যাক্টিভ, দরকার ছিল না তো। তারা, আমি যেমন তারেক রহমানকে উপদেশ দিয়েছিলাম যে আপনি তো জিয়া রহমানের ছেলে, আপনার তো দরকার ছিল না গিয়াসুদ্দিন মামুনের মতো এবং চোর বদমার সাথে চলা। এই যে অপু, সন্তোষ শর্মার পত্রিকার মালিক, কালবেলার মালিক অপু, এদের মতো লোয়ার ক্লাসের লোকজনের সাথে চলার তো দরকার ছিল না, রাস্তাঘাটের লোকজনের সাথে। আপনি জিয়া রহমানের সৈনিক, আপনি সোনার চামিচ মুখে নিয়ে যদি বসে থাকতেন, তারপরও চোখ বন্ধ করে আপনি একসময় প্রধানমন্ত্রী হয়ে যেতেন। সেম জামাত যদি একটু পরিপক্ক হতো। আসলে জামাতের ওনারা নাই, যাদেরকে আমি দেখেছি জীবিত অবস্থায়, যাদের কথা শুনেছি, তারা নাই, এখন বিশ্লেষণের ক্ষমতা নাই তারা। জামাতের উচিত ছিল গ্রাউন্ড লেভেলে বাংলাদেশে কাজ করে যাওয়া, বাংলাদেশের মানুষের মন জয় করা। কোনো হিন্দু নেতাদেরকে মাইনরিটি বলছেন, ডাক নিয়ে আবার ওই হিন্দু নেতাদেরকে খুশি করার চেষ্টা করছেন। হিন্দু নেতাদের মাধ্যমে যারা কি বলে উন্মুক্ত বাংলাদেশের শত্রু, তাদের মাধ্যমে আপনি ভারতকে খুশি করার চেষ্টা করছেন, আপনারা মোদীকে খুশি করার চেষ্টা করছেন। তার মানে আপনাকে বিশ্বাস করা যায় না। আই এম সরি, দুঃখিত বাংলাদেশের মানুষ। আমি বর্তমানের এই জামাতের নেতৃত্বের কাছে, জামাতকে ভোট দিলে আমি মনে করব, কারণ সরকার তো চালাবে, জামাতের কর্মীরা তো সরকার চালাবে না, নেতারাই চালাবে, নেতারা চালাবে। আর নেতারা যদি এত শফিকুর রহমানের দেখেন কয়েকদিনের মধ্যেই তো ওনার 8 মাসেই তো আমরা 800 বার, মানে তার মতামত অনেকবারই চেঞ্জ হয়েছে, প্রায় 800 বারই চেঞ্জ হয়েছে। 100%। নেতারা যদি এত অপরিপক্ক হয় একটা বক্তব্য দিতে, ছোট্ট একটা সেমিনার করতে, তাহলে দেশ চালাতে গিয়ে কি ভয়ঙ্কর ভুল করবে আর কি ভয়ঙ্কর হবে দেশের অবস্থা, এটা বোঝা উচিত। আমাকে অনেকেই মনে করে এই যে মেজর সাহেব জামাত হয়ে গেছে, এটা তো জাতির সমস্যা। মানে আমি যদি বলি আমি কমলা পছন্দ করি না, তাহলে ধরেই নিবে তারা আমি আপেল পছন্দ করি বা আম পছন্দ করি। মানে ট্যাগিং দেওয়া আর কি, হয় বিএনপি না হয় জামাত না হয় আওয়ামী লীগ। আপনাকে একটা কথা বলি, এটা শুনতে হবে, জনগণকে বুঝতে হবে। আমাকে গালি দেন, আমার কোনো সমস্যা নাই, আমাকে দেওয়ার মালিক, আমার নেওয়ার মালিক, সবকিছুর মালিক আল্লাহ। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে আমি যেই দেশের বিরুদ্ধে এবং জনগণের বিরুদ্ধে কাজ করে, আমি তার বিরুদ্ধে কথা বলি। আমি সত্যি কথা বলার চেষ্টা করি আল্লাহর রহমতে। আমি কারো তেল মারি না, আমার কারো কাছে কিছু পাওয়ার কিছু নাই। সুতরাং আমি যখন বিএনপির সমালোচনা করি, এই লোক তো জামাতের। আমি যখন জামাতের সমালোচনা করি, আমাকে এখন লাইন ধরে জামাতের ছেলে পেলে গালিগালাজ করবে, এই তো বিএনপির। তো এইগুলো, এই জাতির সমস্যা অনেক আছে। তার মাঝখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই হুজুগে জাতি, এই অন্ধ জাতির কারণেই কিন্তু শুধু রাজনৈতিক দলদেরকে দোষ দিয়ে লাভ নেই। এই জাতির অন্ধত্বের কারণেও কিন্তু আজকে 54 বছর এই জাতির এই ভয়ঙ্কর অবস্থা, পরিণতি। কারণ ধানের শীষের জন্য, নৌকার জন্য জীবন দিয়ে ফেলবে। একটা লোক, একটা ধর্ষণকারীও যদি একটা ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে যায়, যে 5টা 10টা ধর্ষণ করেছে, 2টা 3টা খুন করেছে, এবং একটা অতি পরিচিত জনতার সামনে একটা চোর, সেও যদি ধানের শীষে বা এত বছর 16 বছর নৌকা, 16 বছর তো ভোট হয় নাই, তারপর একটা উদাহরণ দিচ্ছি মানুষের অন্ধত্বের সীমাটা কোথায়। একটা দেশের বেশিরভাগ জনগণ যখন এহেন অন্ধ হয়, তখন সেই দেশে আল্লাহর রহমত থাকতে পারে না। তারপর আল্লাহ কি কারণে আল্লাহ রহম করেন, রহম করে বাঁচিয়েছেন, তুলে এনেছেন, আল্লাহই ভালো জানে। দেশের বেশিরভাগ মানুষ অন্ধ। ধানের শেষে ভোট দিব, কে কে দাঁড়িয়েছে ধানের শেষে, চোর বদমাস, সেটা বোঝার দরকার নেই আমার। কিন্তু এই লোকেই যে তার ছেলে মেয়ের ভাগ্য নির্ধারণ করবে, এটা সে বুঝতে পারছে না। এই নেতাই যখন নির্বাচিত হবে এমপি, তার ছেলে মেয়েকে ধর্ষণ করবে, তার নাতিকে ধর্ষণ করবে, তখন কিন্তু এই বিএনপিকে ভোট দিয়েছে, কিন্তু বিএনপি নেতার কাছে গিয়ে বিচার চাইতে গিয়ে সে আবার ধর্ষিত হবে, অথবা জেল মামলা খাটবে, অথবা মারধর খাবে, অথবা নিহত হবে। এই তো বাঙালি জাতির চরিত্র। এই জন্য আমি বহুবার ব্যাখ্যা করেছি, লর্ড ক্লাইভ কি বলেছিল, আর বারবার সময় নষ্ট করতে চাই না। এই জাতির চরিত্র সংশোধন করতে হবে, শুধু প্রফেসর ইউনুস সংস্কার করলে হবে না। এই জাতির চরিত্র যার যার ব্যক্তিগত এবং কি বলে এটাকে পারিবারিক এবং সমাজগত নিজেদের চরিত্রও সংশোধন করতে হবে। এছাড়া শুধুমাত্র
বাংলাদেশের সংবিধান সংস্কার করে লাভ হবে না। কারণ সংবিধান বলি, রাষ্ট্র বলি, তার মালিক কি? জনগণ। আর মালিক যদি হয় অন্ধ, তার যদি কোনো দায়িত্ববোধ না থাকে, তাহলে সংবিধান পরিবর্তন কোনো লাভ হবে না। কারণ যেই সংবিধানকে প্রফেসর ইউনূস হোক আর আরেকজন হোক যদি পরিবর্তন করতে পারে, তাহলে আরেক সরকারও এসে পরিবর্তন করতে পারে। আওয়ামী লীগ কি করে নাই? আওয়ামী লীগ কি গত 16 বছর সংবিধানের তোয়াক্কা করেছিল? এই যে খায়রুল হক, দুঃখজনকভাবে কি বলবো, এদের চরিত্র আমার আত্মীয় হয়। আবার এই যে বিচারপতি খায়রুল হক, তাকে তো এখনো গ্রেফতার করা হলো না। অথচ বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ধ্বংস তার একটা কলমের খোঁচায় 16 বছরে। এত মানুষের মৃত্যু, এত মানুষের রক্তক্ষয় একটা কলমের খোঁচায়, শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার তুলে দেওয়ার কারণে। কই সংস্কার কোথায় হবে? এদের মধ্যে কাউকে গ্রেফতার করা হচ্ছে না। তাহলে আপনি বুঝে দেখেন বাংলাদেশের মানুষের মনোযোগটা কোথায়। বাংলাদেশের জনগণকে ব্যস্ত রাখা হয়েছে এখনো বিএনপি জামাত দিয়ে, কিন্তু সন্তোষ শর্মারা আর রাজেশ অগ্নিহোত্রীরা কিন্তু তারা জায়গায় কেন্দ্রে বসে এখনো দেশ চালাচ্ছে। দেশ কিন্তু প্রফেসর ইউনূস চালাচ্ছে না, দেশ চালাচ্ছে এই কি বলে আসিফ নজরুল, সন্তোষ শর্মা, এই রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রী এবং সশস্ত্র বাহিনীর কিছু সদস্য। আর বাংলাদেশিরা এই যে জামাত খারাপ, এই যে বিএনপি খারাপ, এই খারাপ সেই খারাপ। হ্যাঁ খারাপ, এদেরকে মানুষ করতে হয়, এদেরকে ধরতে হবে, ছাই দিয়ে ধরতে হবে, এদেরকে ছাই দিয়ে ধরতে হবে। বিএনপি জামাত এবং এনসিপি আর যেই সিপি হোক, যেই 2 নম্বরই করবে তাকে ছাই দিয়ে ধরতে হবে। কাউকে ছাড় দেওয়া যাবে না, এনসিপিকেও বাদ ছাড় দেওয়া যাবে না। যে ওরা নতুন দল, ওরা সমন্বয়কারী নেতা ছিল, তাদের অপরাধ ছোট করে নো ওয়ে। কিন্তু ছোটরাই তো বেশি কোটি কোটি টাকা বানায় ফেলছে। এগ্রিড। আমি সব দেখি, আমি সমস্ত খবর রাখি। আমার নিজের ব্যবসা বাণিজ্যের বাইরে আমার নিজের দায়িত্ব, আমি অনেক পড়াশোনা করি, এই সব খবর পড়ি, আমি সবার লেখাই পড়ি। বাংলাদেশে একটা সামান্য একটা গ্রামের মানুষ আমাকে একটা মেসেজ পারলেও সেটা পড়ি আমি। ওয়ালাইকুম আসসালাম হলে উত্তরটা পর্যন্ত আমি দিই, আমি সবই পড়ি। তো আমি দেখছি ইটস ওকে, এই বাংলাদেশের এই ছাত্ররা কোত্থেকে আসে। এই যে বলে সশস্ত্র বাহিনীর অফিসার চোর, উমুক সুমুক, সমগ্র সেনাবাহিনী চোর না, সশস্ত্র বাহিনী চোর না। হাতে গোনা 2টা 5টা 10টা বদমাশ যারা চরিত্রহীন। হাসিনা থাকলেও তারা চোর হতো, হাসিনা না থাকলেও তারা চোর হতো। তবে হাসিনার মতো একটা চরিত্রহীনা ক্ষমতায় থাকার কারণে এরা সহজে তাদের চরিত্র প্রকাশ করেছে। এরা আয়নাঘরের খুনি হয়েছে, চোর হয়েছে। সুতরাং বুঝতে হবে যে এই চোরের বাজারে, এই চোরের সমাজ থেকে কিন্তু ফেরেশতা খুঁজে পাওয়া ভেরি ডিফিকাল্ট। যারা এনসিপি করেছে এর মাঝখানে 2টা 4টা আবর্জনা থাকবে। কারণ যখন মাছ ধরার জন্য জাল ছুঁড়ে ফেলা হয়, যখন টান দেওয়া হয়, জালে কিন্তু সমস্ত আশানুরূপ বড় বড় রুই মাছগুলো উঠবে না, এর সাথে অনেক আজে বাজে পটকা মাছও উঠবে, ঠিক না? সেগুলোকে বেছে বেছে ফেলতে হবে। সেটার দায়িত্ব হচ্ছে যারা ছাত্র নেতারা। কিন্তু ছাত্র নেতারা তো দেখছি তারা মুরব্বীদের কোনো কথা শুনতে চায় না, তারা দেখছি নিজেরাই মনে করে সব বুঝে। তো এগুলা করে কিন্তু অতীতে অনেকেই ডুবেছে, এবং তারা যদি কথা না শুনে, তারা যদি মনে করে নিজেরাই সব বুঝে এবং কারোর কথা শোনার দরকার নেই, উপদেশ শোনার দরকার নাই, তাহলে কিন্তু তারাও উঠবে, কোনো অসুবিধা নাই। কারণ ইতিহাস থেকে শিক্ষা যারা না নিয়েছে তারাই ধ্বংস হয়েছে। সুতরাং কেউই আইনের বা কি বলে এটাকে, কেউই কোনো কিছুর ঊর্ধ্বে না। যেই অন্যায় করবে তাকে ছাই দিয়ে ধরতে হবে, সে যেই হোক। প্রফেসর ইউনূসও যদি অন্যায় করে ভুল করে, ওনাকেও ছাই দিয়ে ধরতে হবে। উনি নোবেল লরিয়েট হোক আর যেই হোক, ওনাকে ছাড় দিয়ে দেবো আমি কিন্তু ওই টাইপের লোক না। ওই যে বাংলাদেশ জাতির চরিত্র হচ্ছে কি, এরা হচ্ছে প্রশংসায় অতি, এরা হচ্ছে নিষ্ঠুরতায় অতি, এরা মাঝামাঝি জানা না। অনেক ধন্যবাদ মেজর দেলোয়ার হোসেন আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরা শেষ করার আগে আপনার শেষ বক্তব্য দর্শকদের উদ্দেশ্যে, সব দর্শকদের উদ্দেশ্যে এবং দেশবাসীর জন্য। আপনারা সবাই সচেতন হন। আমরা একটা একটা করে একসাথে সবকিছু সমাধান করা যাবে না। এটা প্রফেসর ইউনূস বলেন, কারোর পক্ষে সম্ভব না। বাট প্রফেসর ইউনূসকে আমরা একটা জিনিস বাধ্য করি, এবং সবাই চলেন একটা মিশন নিয়ে। আমরা প্রফেসর ইউনূসকে সকাল বিকাল আমরা সরকারের কাছে এটা বলতে থাকি, আপনি এই রাজেশ অগ্নিহোত্রী, ভারতের রয়ের যে প্রধান, তাকে বাংলাদেশ থেকে, ভারতের এমবেসি থেকে তাকে বিতাড়িত করা হোক, এবং তার সাথে যত ভারতীয় চিহ্নিত যত 2 নম্বর লোক আছে, বাংলাদেশি রূপে যারা আছে সন্তোষ শর্মার মতো, তাদেরকে জেলে ভরা হোক।
তাদের সমস্ত অপকর্মের জন্য বিচার করা হোক, আর রাজেশ কুমারকে বের করে দেওয়া হোক। কারণ ভারতের সাথে আমাদের ব্যবসায়িক যুদ্ধ চলছে, স্নায়ু যুদ্ধ চলছে, এবং ভারত আমাদের প্রকাশ্যে সকল কিছু বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে, দাঁড়িয়েছে। সেই ক্ষেত্রে আমাদের ঘরের মাঝখানে ভারতীয় একটা এজেন্ট ঘরের মাঝখানে রেখে কখনোই আমরা নিরাপদ নই। তাই আপনাদেরকে সবাই প্রফেসর ইউনূসকে বলুন, সবাই একই মেসেজ পাঠাতে থাকেন, যার যেভাবে ক্ষমতা আল্লাহ দিয়েছে, যে ভারতের রয়ের যে প্রধান ঢাকায় যে ভারতের এম্বাসিতে আছে, রাজেশ অগ্নিহোত্রীকে বাংলাদেশ থেকে বের করতেই হবে, এবং কি বলে সন্তোষ শর্মাকে বিচারে দাঁড় করাতে হবে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের কারণে, অপরাধের কারণে। এবং আপনারা আজকের থেকে সংখ্যালঘু শব্দটা বাংলাদেশের ডিকশনারি থেকে তুলে দেন, সবাই বাংলাদেশি। এই নাটক আর চলবে না বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে, আপনাকেও ধন্যবাদ অনেক।